নমস্কার, হেলথ লাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব, কারণ শীতকাল প্রায় শেষ শেষ হয়ে গিয়েছে এবং বসন্তকাল শুরু হয়েছে। আর বসন্তকালে একটা রোগ খুব শোনা যায় চারিদিকে, ভাইরাস জনিত রোগ। আপনারা সকলেই শুনেছেন বসন্ত রোগ অথবা চিকেন পক্স। চারিদিকে অনেককেই হতেও দেখেছেন। এবং কেন হয় এবং কিভাবে ঠিক হবে, কোনো কোনো ক্ষেত্রে জটিলতাও থাকে, কারণ সেটা হলে পরে আপনারা জানেন যে শরীরে অনেক স্পট হয় এবং পাশাপাশি জ্বর থেকে শুরু করে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু বসন্তকাল পড়ে গিয়েছে, তাই আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই এপিসোড আপনাদের সকলের জন্য। এবং আজকে আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন, ডক্টর তপন কুমার বিশ্বাস, এমডি ডিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেলেঘাটা আইডি অ্যান্ড পিজি হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার দর্শক মন্ডলী। একদমই। আমরা টপিকে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখবো আপনাদের সকলের জন্য, যারা হেল্পলাইনের নিত্য দর্শক এবং পাশাপাশি দেখতে পছন্দ করেন। তারা সবসময় তো টিভির সামনে আমাদের বসে থাকার সময় হয় না, আর হাতে নিশ্চয়ই মোবাইল ফোন রয়েছে, সেখানে ইউটিউবে যান, আর যদি না থাকে ইউটিউব ইনস্টল করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেটি প্লাস লিখে সার্চ করুন, লোগো চলে আসবে এবং সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। এবং তারপর কিন্তু রীতিমতো ব্যাক করলে পরে চলে যাবে সিটিভিএন এর সেই অপশন এবং লোগো। তাই সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবারে আমরা টপিকে আসবো স্যার। মূলত আজকে আমরা যে বিষয়টিকে বেছে নিয়েছি আলোচনা করার জন্য, যেহেতু বসন্তকাল পড়েই গিয়েছে এবং চারিদিকে কিন্তু শোনা যাবে এবং বিগত দিনেও শোনা গিয়েছে এই বসন্ত রোগ বা চিকেন পক্স। রাইট। এবং এই বসন্ত রোগ বা চিকেন পক্স আসলে কি, কিভাবে হয়, একটু জানবো আজকে। দেখুন, প্রথমে হচ্ছে বসন্ত রোগ বলতে দুটো রোগকে বোঝায়। একটা হচ্ছে জল বসন্ত, তাকে যেটা আমরা বলি চিকেন পক্স, আর একটা গুটি বসন্ত, তাকে আমরা বলি স্মল পক্স। স্মল পক্স পৃথিবীতে এখন আর পাওয়া এটা যায় না। 100 বছর আগে এর একটা প্রচুর ভাবে এই স্মল পক্স দেখা দিত। আফটার ইনভেনশন অফ দ্য ভ্যাকসিন হওয়ার পরে ওই রোগটা আস্তে আস্তে পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছে। এখন যে ডিজিজটা পড়ে আছে বসন্ত বলতে, যেটা হয় চিকেন পক্স। চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাস ঘটিত ডিজিজ। এটা ছড়ায় হচ্ছে রেসপিরেটরি রুটের মাধ্যমে। হ্যাঁ, এই যে বসন্তকাল, তো এই রোগের সাথে এই ডিজিজের সম্পর্ক কি? আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের একবার করে ঘুরছে এবং সূর্যের চারিদিকে একবার করে ঘুরছে। নিজ অক্ষের চারিদিকে ঘোরার জন্য পৃথিবীতে দিন রাত হয় এবং সূর্যের চারিদিকে ঘোরার জন্য ঋতু পরিবর্তন হয়। মানে কিছুদিন আগে আমরা দেখেছি শীতকাল, এখন শীতটা শেষের দিকে, বসন্তকাল শুরু হচ্ছে। তো এই যে চিকেন পক্স, এটা ভাইরাস, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা হিউমিডিটিতে এইগুলো বেড়ে ওঠে। অতিরিক্ত শীতে এই ভাইরাসটা খুব একটা বেড়ে উঠতে পারে না, বা অতিরিক্ত গরমেও এই ভাইরাসটা বাড়তে পারে না। এর আইডিয়াল টেম্পারেচার হলো 10-12 ডিগ্রি এবং উপরের দিকে 20 থেকে 25 ডিগ্রি। এই টেম্পারেচারে এবং নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতায় এই ভাইরাসটা দ্রুত বেড়ে ওঠে। ভাইরাস হলো জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ে একটা যান। এটা যখন প্রকৃতিতে থাকে তখন তার নিস্তেজ অবস্থায় থাকে, যখন কোনো হিউম্যান বা অন্য কোনো অ্যানিমেলের কন্টাক্টে আসে তখন এটা অ্যাক্টিভ হয়। যেমন আমরা যদি কোনো বীজ, সিড, যেমন শস্যের দানা যদি নর্মাল শুকনো জায়গায় রেখে দেই তাহলে সেটা থেকে গাছ গজাবে না, কিন্তু আমরা ভিজে মাটিতে যদি নির্দিষ্ট সিজনে ওই বীজটা বপন করি তাহলে ওর থেকে গাছ তৈরি হবে বা গাছ বপন হবে। তেমনি এই ভাইরাসটাও এই নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতায়, নির্দিষ্ট টেম্পারেচারে এই রোগ ভাইরাসটা বেড়ে ওঠে এবং মানুষের দেহে গিয়ে যে রোগ তৈরি হয় তাকে চিকেন পক্স বলা হয়। এটা বসন্তকালে হয় এবং এই
রোগের একটা হচ্ছে ব্লিস্টার হয়, সেখানে জলের মতো পদার্থ থাকে, সেই জন্য একে জল বসন্ত বলা হয়। মানে বলা যেতে পারে যে জলের থেকেই এই ভাইরাসটা অ্যাটাক না, করে। জলের সাথে এই ভাইরাসের কোনো সম্পর্ক নেই। এই আচ্ছা। ভাইরাস যে লেশান তৈরি করে স্কিনের উপর, সেই স্কিনের লেশানের মধ্যে জল থাকে, সেই জন্য এটাকে জল বসন্ত আচ্ছা। বলা হয়। মানে জলের সাথে কোনো সম্পর্ক নেই। না, জলের তাহলে কি সাথে কোনো বায়ু বা সম্পর্ক। বাতাস বা হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃতিতে নিস্তেজ অবস্থায় থাকে, হিউম্যান কন্টাক্টে এটা বপন হয় এবং এর থেকে ভাইরাসগুলো গ্রো করে। তো গ্রো করার হচ্ছে এটা ড্রপলেট ইনফেকশন, মানে কোনো ব্যক্তির দেহে যদি কোনো এই ভাইরাসটা বেড়ে ওঠে, সেই ব্যক্তির কন্টাক্টে অন্য কোনো নর্মাল পার্সন যদি আসে, তার হাসি কাশি বা তার যে ইউজ করা জিনিসপত্র যদি টাচ করে, তাহলে ওই ব্যক্তির এই ভাইরাসটা হওয়ার সম্ভাবনা। এটা আচ্ছা। ভাইরাস ঘটিত এটা রোগ। এই ভাইরাসটা সাধারণত ইনহেলেশন, মানে বাতাসের সাথে এই ভাইরাসটা আমাদের দেহে ঢোকে, অথবা ওই রোগীর কাছাকাছি যে কোনো ব্যক্তি যদি যায়, রোগী হাসি কাশি দেয়, তাহলে চোখের মাধ্যমেও এই রোগটা বডিতে ঢুকতে পারে। মানে আচ্ছা। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে আর একটা হচ্ছে চোখের মাধ্যমে। মোটামুটি কি কি লক্ষণ থাকে? দেখুন, এই ভাইরাসটা প্রথম যখন ঢোকে, তখন এই নাকের মধ্যে বা গলার মধ্যে এটা রেপ্লিকেট করে, মানে আস্তে আস্তে গ্রো আচ্ছা। করে। বডির যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, তাহলে সেটা আর ওই জায়গা থেকে বডির অন্য পার্টে যেতে পারে না, এবং ন্যাচারাল কোর্স যে এই ভাইরাসটা আস্তে আস্তে মারা যায়। কিন্তু বডি কোনো কারণে যদি একটু ইমিউনো কম্প্রোমাইজড হয় বা ভাইরাসের সংখ্যাটা একসাথে অনেকটা বেশি ঢুকে যায়, আচ্ছা। তখন ওই ভাইরাসটা ওইখান থেকে বডির ব্লাড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন অর্গানে, স্কিনে এবং মিউকাস মেমব্রেনে চলে যায়। মানে তো এক প্রকার সেখানে গিয়ে এই ভাইরাসটা ইউজুয়ালি স্কিন এবং মিউকাসে, সেখানে যে সেল আছে, সেই সেলের মধ্যে বাসা বাঁধে এবং ওই সেলটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে, মানে সেলটাকে মেরে দেয়। মেরে দেওয়ার সময় ওখানে একটা ফাঁকা স্থান হয় এবং একটা ব্লিস্টার ফর্ম হয়। সেই ব্লিস্টারের মধ্যে এই ভাইরাসটা প্রচুর পরিমাণে থাকে। তারপরের স্টেজে এই ব্লিস্টারের প্রথম হচ্ছে একটা ডিউ ড্রপ, মানে ওই শিশির বিন্দুর মতো দেখা যায়, সেই জন্য একে জল বসন্ত এটা বলা হয়। তারপরে ওর মধ্যে পাস ফর্ম হয়, মানে ওই যে সাদা জলের মতো পদার্থটা আস্তে আস্তে গাঢ় হয় এবং পাঁচের মতো দেখতে হয়, এবং ডে 7-এ মানে 7 দিনের মাথায় ওটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং বডির থেকে স্ক্রাব ফর্ম করে এবং ক্রাস্টেড হয়, মানে খসিয়া এটা পড়ে। তো এই আচ্ছা, মানে এক ভাইরাস, প্রকার বলা যেতে পারে ইমিউনিটি পাওয়ার স্ট্রং বা উইক এর জন্য একটা মানে ব্যাপার রয়েছে এটা হওয়ার পেছনে। রাইট। তো এই ভাইরাসটা যখন বডিতে ঢোকে, তখন প্রথম হচ্ছে একটা প্রোডর্মাল ফেস, মানে এই র্যাশ আসা 2 দিন আগের থেকে বডিতে ঢুকে একটা গা হাত পা ব্যথা, ম্যাশ ম্যাশ করা, একটু উইকনেস, একটু জ্বর জ্বর ভাব, তার পরপরই র্যাশ আসে। সাধারণত প্রথম 1 সপ্তাহ অবধি র্যাশ আছে। র্যাশ যখন আসে, তখন কারুর ক্ষেত্রে প্রচন্ড ফিভার দেখা যায়, আবার আচ্ছা। অনেকের ক্ষেত্রে অল্প মাত্রায় ফিভার দেখা দেয়, গা হাত পা ব্যথা হয়, এবং যদি এক্সটেন্সিভ হয়, মানে মুখের মধ্যে যদি হয়, তাহলে তিনি খেতে গেলে গলা ব্যথা হয়, আচ্ছা। খেতে পারেন না। যদি রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে চলে যায়, তাহলে সেখান থেকে কাশি হয়, এবং কাশির সাথে কখনো কখনো রক্ত একটু একটু করে আসার সম্ভাবনা। মানে সর্দি কাশি, যেটা আমরা রেসপিরেটরি ট্র্যাকের ইনফেকশন থেকে এটা বলি, তারই একটা পার্ট, যদি এটা রেসপিরেটরি ট্র্যাককে ইনফেকশন এটা করে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা ছোঁয়াচে তো আমরা বুঝলাম, কিন্তু ছোঁয়াচে হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে? দেখুন, এই যে সোয়াচে হওয়ার পিছনে কারণ বলতে, ভাইরাস একটা
ইনঅ্যাক্টিভ সাবস্ট্যান্স যদি অন্য কোনো হিউম্যানের কন্টাক্টে আসে সেটা অ্যাক্টিভই হবে। এবার আপনার কোশ্চেনটা স্পেসিফিক্যালি যে কিভাবে এই রোগটা ছড়াতে পারে, হুম একটা হচ্ছে যে ক্লোজ কন্টাক্ট, হুম মানে এই রোগ যদি হয় তার কন্টাক্টে যারা যারা আসবেন তারা যদি ভ্যাকসিনেটেড না হয় বা হুম। আগে তাদের যদি চিকেন পক্স না হয় তাহলে তাদের হওয়ার সম্ভাবনা। এবং সেই রোগীর সাথে যদি কথা বলার সময় যদি রোগী হাসি কাশি এইগুলো দেয় তাহলে একটা হওয়ার সম্ভাবনা। আচ্ছা। সেই পেশেন্ট যে সমস্ত পার্সোনাল জিনিসপত্র ইউজ করে, রুমাল, গামছা বা চায়ের কাপ বা যে সমস্ত ডিশ তিনি ইউজ করে সেইগুলো যদি আর একজন ব্যক্তি টাচ করে এবং সে যদি তার চোখে ওই হাত দিয়া টাচ করে তাহলে তার হওয়ার সম্ভাবনা। বা ওই যে ব্লিস্টারের মধ্যে যে একটা লিকুইড পদার্থ থাকে ওইটা যদি কারোর কন্টাক্টে আসে, মানে বডি ফ্লুইড হুম। ডাইরেক্টলি যদি কারোর কন্টাক্টে আসে তারও হওয়ার একটা সম্ভাবনা। আর পাশাপাশি কোন কোন এজের মানুষদের মধ্যে বেশি দেখা যায়, বেশি হতে পারে? দেখুন, চিকেন পক্সকে বলা হয় একটা চাইল্ডহুড ডিজিজ। সাধারণত 10 বছরের পর্যন্ত বাচ্চাদের এই রোগটা বেশি আকারে দেখা দেয়, আচ্ছা। কিন্তু ইদানিং আমরা দেখছি অ্যাডাল্ট চিকেন পক্স, হুম মানে বড়দেরও এই চিকেন পক্স হচ্ছে এবং বাচ্চাদের থেকে বড়দের এফেক্টটা একটু বেশি, মানে একটু মারাত্মক। বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা মাইল্ড ফর্ম, মানে মামুলি একটা ডিজিজ। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হুম। জ্বরও সেই রকম আসছে না, কয়েকটা র্যাশ বের হচ্ছে, হুম। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সে নিজে থেকেই কিওর হচ্ছে। কিন্তু যেখানে অন্যান্য রোগগুলো বাচ্চাদের বেশি এফেক্ট করে বেশি সেখানে হয়। এই বিষয়টি অর্থাৎ এই রোগটি বড়দের বেশি এফেক্ট করছে, তো হ্যাঁ, কারণটা কি রয়েছে পেছনে? এর কারণটা হচ্ছে যে বড়দের ক্ষেত্রে তার ফুললি ইমিউনো সিস্টেম ডেভেলপ করে গিয়েছে আচ্ছা। এবং এই ভাইরাসটা যখন অ্যাডাল্টের বডিতে যাচ্ছে অ্যাডাল্টের ইমিউনো সিস্টেম একটা ওভার রিয়াক্ট করছে। মানে আচ্ছা। আপনাকে এক্সাম্পল হিসাবে আপনি একটা ছোট বাচ্চাকে যদি চট দেন সে বাচ্চাটা হয়তো আপনাকে কিছু বলবে না, একটু কান্নাকাটি করবে বা একটা দুটো গালাগালি হুম। দেবে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে আপনার থেকে যদি একজন স্ট্রং পার্সনকে আপনি চট দেন হুম। সে তার উল্টোটা এমন দেবে যে আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। হুম। তো আমাদের এই যে ভাইরাসটা অ্যাডাল্টের ভিতরে যখন ঢোকে বডি ইমিউনো সিস্টেম একটু ওভার রিয়াক্ট হুম। করে। তো ইমিউনো সিস্টেম ওভার রিয়াক্ট করার কিছু ব্যাড এফেক্টও আছে, সেইটা আচ্ছা। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায়। এই জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে এর মানে কমপ্লিকেশন রেট 25 টাইম হায়ার দ্যান দ্য চিলড্রেন। ওকে। মানে একটা বাচ্চা যদি এফেক্ট অন হয় হুম। তার একটা অ্যাডাল্টের এফেক্ট হচ্ছে 25 গুণ। আচ্ছা। এই তাহলে এই সংক্রমণটা শরীরে কতদিন থাকে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের কতদিন ক্ষেত্রে? থাকে? দেখুন, ইউজুয়ালি এই ডিজিজটা কয়েকটা স্টেজ আছে। হুম। মানে আমি যেটা বললাম যে মানে চোখের মাধ্যমে বা যদি ইনহেলেশন মানে বাতাসের মাধ্যমে এই ভাইরাসটা বডিতে ঢোকে, লোকালাইজ একটা ইনফেকশন হয়, তারপরে সেটা ব্লাডে যায়। ব্লাডে সাধারণত যেতে 4-5 দিন টাইম এটা লাগে হুম। এবং তারপরে সেটা সারা বডিতে স্প্রেড হয়। আচ্ছা। তো এই টাইমটা মানে ভাইরাস এন্ট্রি থেকে বডির ফার্স্ট সাইন সিমটম যেটা সেটাকে বলে আমরা ইনকিউবেশন পিরিয়ড। সাধারণত 10 থেকে 21 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। মানে আজকে যদি আপনি কোনো চিকেন পক্স হুম। পেশেন্টের কন্টাক্টে আসেন 10 দিন পর্যন্ত আপনার কোনো সাইন সিমটম দেখা দেবে না। 10 দিন আচ্ছা। পরে গিয়ে আপনার সাইন সিমটম দেখা দেবে, তবে 21 দিনের পরে আর এটা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই আচ্ছা। ভাইরাসটা যখন বডিতে ঢোকে ডিফারেন্ট স্টেজে একটা ওয়েভ আকারে, মানে একটা ওয়েভ তৈরি করে এবং হুম। সেই র্যাশগুলো হ্যাঁ বিভিন্ন স্টেজেস হয়। মানে ওই আকাশের দিকে যদি আপনি তাকান আকাশে দেখবেন অনেকগুলো তারা, তার মধ্যে কিছু তারা খুব বড় কিছু তারা খুব ছোট। তো হুম। র্যাশও ওই রকম, কোনো কোনো র্যাশ খুব বড় হয়, কোনো কোনো র্যাশ খুব ছোট হয় এবং ডিফারেন্ট স্টেজে হয়। মানে তবে র্যাশগুলো দেখা কি গেছে ফার্স্টেই হয় না?
ফার্স্টে র্যাশ গুলো আসে না, না? ইউজুয়ালি সেকেন্ড ডেতে র্যাশটা দেখা যায়, আচ্ছা। দুদিন আগের থেকে একটু গা ম্যাচ ম্যাচ, তারপরে র্যাশ আছে। র্যাশটা সাধারণত 7 দিন পর্যন্ত ওঠে। হুম মানে আজকে যদি আমার এইগুলো সাধারণত হয় সেন্টি পেরিফেরাল ডিস্ট্রিবিউশন, মানে এই নেক, চেস্ট, ব্যাক, ফেস, এই এরিয়াতে ফার্স্ট হয়, তারপরে আস্তে আস্তে এটা হুম হ্যান্ডে বা লিম্বে যায়, এবং খুব যদি এক্সটেন্সিভ হয় তাহলে হাতের তালুতে, পায়ের তালুতে অবধি যেতে এটা পারে। আচ্ছা, একটা বাচ্চার যদি হয়, মানে একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে তো তেমন ভয়ের কিছু নেই আপনি বললেন, সেক্ষেত্রে বাচ্চার সঙ্গে তো বাচ্চার মাও সবসময় তার সঙ্গে থাকতে হবে, কিছু করার নেই, সেক্ষেত্রে তার মায়েরও কি অতটাই হাই দেখুন, চান্স থাকে? বাচ্চাদের সাধারণত হওয়ার যে নিউবর্ন যদি থাকে, হুম নিউবর্ন মার থেকে কিছুটা ইমিউনিটি নিয়ে জন্ম নেয়, হুম এবং সেই ইমিউনিটিটা তাকে এর থেকে প্রোটেকশন এটা দেয়। তো আস্তে আস্তে ওই ইমিউনিটিটা চলে যায়, বাচ্চার নিজের ইমিউনিটি তখন আস্তে আস্তে বাড়ে। আর যদি তো 4-5 বছরের বাচ্চা হ্যাঁ হয়? হ্যাঁ, 4-5 বছরের বাচ্চাদের মায়ের ইমিউনিটিটা থাকে না, নিজের ইমিউনিটি আস্তে আস্তে এটা বেড়ে যায়। হুম এবার বাচ্চার যদি হয়, বাচ্চা কেয়ার যে সমস্ত মা বাবা নেবেন তাদের হওয়ারও সম্ভাবনা। সুতরাং হুম। যদি কোনো বাচ্চার হয়, হুম। সেই বাচ্চাকে তো কেয়ার নিতে হুম হবে, তাকে তো আলাদা করে হুম, রাখা একদমই। যাবে না। হুম তো সেই সময় যদি কন্টাক্টে আসে, যদি সেই বাচ্চার কন্টাক্টের থেকে 3 দিনের মধ্যে যদি ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া যায়, তাহলে আচ্ছা। সেই বাচ্চার কন্টাক্টে যারা আসছে তাদের হওয়ার সম্ভাবনা কম। ওকে। এই ভ্যাকসিনের এফিকেসি প্রায় 90%, 10% একটা সম্ভাবনা থাকে, বা বেশ, সেই 10% অতটা সিভিয়ারিটি দেখা আমি দেয় আসবো, না। ভ্যাকসিন নিয়েও আলোচনায় আসবো। Right. তার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, যে নাম যে চিকেন পক্স, এই নামের পেছনে কি সিগনিফিকেন্স রয়েছে? দেখুন, চিকেন পক্সের নামের পিছনে এটা প্রায় 200 বছর আগের থেকে এই নামটা ইউজ হয়ে এসছে। এর মধ্যে দুটো থিওরি আছে। হুম। একটা থিওরি, মানে এই যে চিকেন যেটা বলি, হ্যাঁ, মানে হ্যাঁ। মুরগি, হুম তার সাথে এইটা ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। হুম তো এই চিকেন পক্সের নামের পিছনে দুটো থিওরি হচ্ছে। একটা হচ্ছে, মানে চিকেন, যে মুরগি যদি গায়ে ঠোকরায় হুম তাহলে গায়ে বিভিন্ন জায়গায় র্যাশ হতো, বিভিন্ন জায়গায় র্যাশ হচ্ছে। এই চিকেন পক্সের র্যাশটা ওই মুরগির ঠোকরার মতো র্যাশ, তাই একে চিকেন পক্স বলা হয়। আর আচ্ছা। একটা হিন্দিতে চিক্স বলে, চিক্স মানে শোলা। তো এই যে র্যাশটা শোলার মতো, মানে বেঙ্গল গাম যাকে এটা বলা হয়, শোলার মতো সারা হুম বডিতে দেখে, তার থেকে সেই রকম দেখার জন্য একে চিকেন পক্স এটা বলা হয়। মানে আচ্ছা। চিক্স, তারপর থেকে পক্স, পক্স মানে স্কিনের কোনো ইনফেকশন, আর ওই চিক্স থেকে, সোলা থেকে এসছে বেশ। চিকেন। আচ্ছা, মোটামুটি এই সংক্রমণ প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখুন, এখনকার যে যুগ, হুম এই যুগে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর। হুম তো যদি আপনি ভ্যাকসিনেশন আর্লি চাইল্ডহুড থেকে নিয়ে নেন, হুম তাহলে আপনার ভবিষ্যতে 90% আপনাকে প্রোটেকশন দেবে। ওই যে 10% বাকি থাকলো, সেই বাকিটাতে আপনার অতটা সিভিয়ারিটি দেখা দেবে না। যদি হয়ও? যদিও হয়, অতটা আচ্ছা। সিভিয়ারিটি দেখা দেবে না। আচ্ছা। এবার যাদের হয়েছে হুম তাদের থেকে কিভাবে এটাকে প্রতিরোধ করা সম্ভব। একদমই, খানিকক্ষণ আগে আপনি বলছিলেন যে খেতে গিয়ে গলা ব্যথা, আরো যে যে সমস্যাগুলো হয়, তো কি করলে পরে, মানে যদি হয়ে যায় তাহলে ঘরোয়া হ্যাঁ, কি উপায় হয়ে রয়েছে বা গেলে প্রতিরোধে? প্রথমই হচ্ছে, যে ব্যক্তির হয়েছে তাকে কম্পালসারি আইসোলেশনে রাখা, আচ্ছা। মানে তাকে একটা রুমে গৃহবন্দী করে বেড়া রাখা। ব্রিটিশ আমলে এই রোগের একটা প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে দেখা দিত, এবং তখন ওরা এই বিষয়ে স্পেসিফিক রুল অ্যান্ড রেগুলেশন করেছিল এই ডিজিজের স্প্রেডের উপর। সেটাতে হচ্ছে 2 সপ্তাহ আইসোলেশন।
ওই যে আচ্ছা। 1 সপ্তাহ ধরে র্যাশ উঠছে, আজকে একটা কালকে একটা, আস্তে হ্যাঁ, আপনি আস্তে যেমন উঠছে। বললেন 7 দিন ধরে যেটা হ্যাঁ, হচ্ছে। 7 দিন ধরে, এবং ওই 7 দিন ধরে ওই স্ক্যাবিং, মানে হুম। প্রথম র্যাশ যেটা উঠছিল হুম। সেটা আস্তে আস্তে কালো হবে, হুম। স্ক্রাবিং। তো এই 2 সপ্তাহ তাকে আইসোলেশনে রাখা উচিত, হুম। এবং তাকে যথেষ্ট পরিমাণে লিকুইড ডায়েট এবং প্রচুর ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে তাকে গুড ঠান্ডা জাতীয় খাবার নিউট্রিশন কি? দিতে হবে। গুড, ঠান্ডার সাথে এটার ডাইরেক্ট কোনো রিলেশন নেই। আচ্ছা। তাকে এডিকুয়েট হাইড্রেশন দিতে হবে, জল বেশি করে তাদের দিতে হবে, এবং তাদের ভালো নিউট্রিশন, মানে ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস এবং প্রোটিন। অনেকেরই একটা কমন ধারণা যে এই সমস্ত রোগ হলে প্রোটিন কম খেলে বুঝি ভালো, না, এরকম কোনো ব্যাপার মানে নেই। রিচ খাওয়া তো নিশ্চয়ই কম রিচ খাওয়া, ওই যে ইজিলি ডাইজেস্টেবল যে হ্যাঁ। ফুডগুলো সহজে ডাইজেস্ট করতে পারবেন সেই ফুডগুলো অবশ্যই খান, আচ্ছা। যেগুলো নিউট্রিশনাল ভ্যালু খুব ভালো। কিন্তু হুম। রিচ ফুড আপনার ইনডাইজেশন হবে, ডায়রিয়া হবে, বমিটিং, তো সেইগুলো অ্যাভয়েড। হুম। আর এর কিছু ট্রিটমেন্ট যদি আর্লি কারোর ডিটেকশন হয়, সেই ক্ষেত্রে কিছু ট্যাবলেট বা ইনজেকশন আছে, সেইগুলো দিলে মোটামুটি কিওর রেটটা খুব তাড়াতাড়ি দেখা দেয়, এবং সেই আচ্ছা। ওষুধটা বলা হয় খুব আর্লি স্টেজে শুরু করতে, যাতে এই ভাইরাসটা র্যাপিডলি সারা বডিতে ছড়িয়ে না যায়, আর এর থেকে যে কমপ্লিকেশন হয় এই কমপ্লিকেশনটা কম হয়। একদমই, আমি আসবো এবারে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে। চিকিৎসা পদ্ধতিটা কি রয়েছে এবং পাশাপাশি টিকা, কোন টিকা দেওয়া প্রয়োজন? দেখুন, প্রথমেই বলি টিকাতে একটাই টিকা আছে, চিকেন পক্স ভ্যাকসিন। আচ্ছা। এটা 1995-এ আমেরিকা গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ আচ্ছা। এটা করে, এবং ওদের দেশে প্রথম এক্সপেরিমেন্টাল হিসেবে এটা ইউজ হয়, এবং দেখা যায় এদের খুব ভালো এটা রেসপন্স। তারপরে পাচ্ছে। বিভিন্ন মেডিসিন কোম্পানি এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, এবং সব দেশেই মোটামুটি ভাবে এই চিকেন পক্সের ভ্যাকসিন পাওয়া যায়। আচ্ছা। সাধারণত 2টো ডোজ ভ্যাকসিন 3 মাস ইন্টারভেলে নিলে তার লাইফ লং একটা ইমিউনিটি দেখা দেয়। এইটা গেল আপনার ভ্যাকসিনেশন। হ্যাঁ, এবার চিকিৎসা। এবার চিকিৎসা, এটা হচ্ছে প্রিভেনশন। আর কারুর যদি হয়ে থাকে তাকে যে একটু আগে যেটা বললাম, আইসোলেশন, গুড নিউট্রিশন, এডিকুয়েট হাইড্রেশন। এবং চিকিৎসার বলতে প্রথমেই বলা হয় এই ধরনের ডিজিজের সিমটোমেটিক ট্রিটমেন্ট, মানে এই যে গায়ে প্রচন্ড ব্যথা বা জ্বর আসছে, তার জন্য আপনাকে প্লেন প্যারাসিটামল ট্যাবলেট আপনি যদি আচ্ছা। খান তাহলে আপনার ওই জ্বরটা কমবে, বা গা হাত পা যেটা ব্যথা সেটা কমবে। তারপরে বললাম এটা ভাইরাল অ্যাসাইক্লোভির বলে এক ধরনের ট্যাবলেট বা ইনজেকশন পাওয়া যায়। যদি হসপিটালাইজ হয় সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইনজেকশন দেই, আর যদি বাড়িতে থাকে তাহলে মানে ট্যাবলেট দিয়ে নরমাল চিকিৎসা সিম্পটমস যেগুলো করা হয়। চলবে সেই ওষুধগুলো খেলেই হয়ে যাবে। হ্যাঁ, তার সাথে যদি ভমিটিং হয় হ্যাঁ। তার জন্য অ্যান্টি এমেটিক কিছু এটা মেডিসিন। আচ্ছা। একটু আগে যেটা বললাম যে গায়ে র্যাশ বেরোয়, তা আমরা জানি যে আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আসে। তো ওই স্কিন ব্রেক হলে ওই ব্যাকটেরিয়াটা নর্মাল স্কিন থেকে ওই বডির মধ্যে ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয়। আচ্ছা, মানে প্রাথমিকভাবে এটাই রয়েছে চিকিৎসা পদ্ধতি। রাইট। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক গর্ভবতীদের যদি এই ভাইরাসটা আক্রান্ত হয় তারা, সেক্ষেত্রে তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে? দেখুন, যে কোনো ডিজিজের ক্ষেত্রে গর্ভবতী মহিলারা একটা হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, কারণ সেই ক্ষেত্রে সেই ব্যক্তি নিজে এবং তার যে চাইল্ড সন্তান যিনি আসছেন তার দুটো রিস্ক এই ক্ষেত্রে কাজ করে। তো এটার কোন মাসে প্রেগন্যান্ট, মানে ওই ফার্স্ট ট্রাইমাস্টার মানে আর্লি স্টেজে যদি প্রেগনেন্সি দেখা যায় তাহলে এই ভাইরাসটা গিয়ে কিছু এফেক্ট করে নিউবর্নের উপর। আর যদি লেট স্টেজে মানে সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে, তাহলে সেই রকম কোনো এফেক্ট সেই বাচ্চার উপর আসে না। কিন্তু মায়েদের ক্ষেত্রে এই ভাইরাসটা যেহেতু একটা
প্রেগনেন্সি ইটসেলফে ইজ এ ইমিউনো অল্টারেশন কন্ডিশন। তো সেই জন্য প্রেগনেন্সি নর্মাল ওমেন থেকে হুম। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এইটার সিভিয়ারিটিটা একটু বেশি দেখা আচ্ছা। যায়। তাদের ক্লোজ অবজারভেশনে রাখা দরকার এবং যদি দরকার হয় হসপিটালে এডমিশন করিয়ে ট্রিটমেন্ট দেওয়া দরকার। আর বয়স্কদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? হ্যাঁ, দেখুন বয়স্কদের জন্য যেটা যে তাদের ইমিউনিটি, যেমন বাচ্চাদের ইমিউনিটি আস্তে আস্তে বাড়তে থাকে, হুম। অ্যাডাল্টের ক্ষেত্রে ফুল ইমিউনিটি গ্রো করে এবং যখন 50-60 বছর বয়স হয় অ্যাকর্ডিং টু ফিজিক্যাল ফিটনেস, হুম। মানে আমরা এখানে সব ক্ষেত্রে ক্রোনোলজিক্যাল এজটা ধরবো না, ফিজিওলজিক্যাল এজ বলে একটা এজ হয় আমাদের মেডিকেল সায়েন্সে, তখন এই ইমিউনিটি পাওয়ার ফিজিওলজিক্যাল এজ যদি বাড়ে তাহলে তার ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যায় এবং আচ্ছা। ইমিউনিটি পাওয়ার কমে গেলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গুলো একটু বেশি দেখা দেয়। হুম। হ্যাঁ, বিশেষ করে যারা স্মোকার, হুম। যে সমস্ত তাদের অলরেডি রেসপিরেটরি মিউকোসা একটু ড্যামেজ থাকে, তো এই ভাইরাসটা গিয়ে তাদের ক্ষেত্রে সিভিয়ার ভাইরাল নিউমোনিয়া বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া করার একটা সম্ভাবনা হয়। তো আচ্ছা। অলওয়েজ এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। কমপ্লিকেশনটা একটু বেশি হয়। আর মোটামুটি কি কি জটিলতা থাকে এই বসন্ত রোগে? দেখুন, জটিলতা বলতে প্রথমে আমি বলেছি এই ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মাধ্যমে বডিতে এটা ঢোকে, হুম। সুতরাং এই ভাইরাসটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ন্যাজাল মিউকোসা, ওরাল মিউকোসা করে লাংয়ের মধ্যে যদি চলে যায় সেক্ষেত্রে একটা লাং ইনফ্লামেশন হয়, এবার একটা ভাইরাল নিউমোনিয়া হয়। তো এই লাং ইনফ্লামেশনে থাকার জন্য আমরা তো বাতাস থেকে শুধু ভাইরাস নিচ্ছি না, আরো অনেক ধরনের ব্যাকটেরিয়াও আমাদের বাতাসের মাধ্যমে লাঙে ঢুকে যাচ্ছে, সুতরাং ওই ব্যাকটেরিয়া ওই লাঙের মধ্যে গিয়ে একটা বাসা বাঁধে এবং নিউমোনিয়া হয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা। তারপরে আপনাকে বললাম যে স্কিনে ব্লিস্টার হয় বিভিন্ন জায়গায়, প্রথম দিকে ওই ব্লিস্টারটা একটু লাল লাল থাকে, তারপরে সেটা ডিউ ড্রপ মানে একটু ক্লিয়ার ফ্লুইড হয়, তারপরে তার সেখানে পাস হয়, তো ওইখান দিয়ে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ঢুকে স্কিন এবং সব টিস্যু একটা ইনফেকশন হয়। তারপরে আচ্ছা। মেজর যে কমপ্লিকেশন হয় যে এই ভাইরাসটা অনেক সময় মাথায় উঠে যায়, হ্যাঁ, তাকে তাহলে কি হতে বলি পারে? সেরিব্রাল এনকেফালাইটিস। সেই ক্ষেত্রে পেশেন্টের একটা ইরেগুলার বিহেভিয়ার, একটা রেস্টলেসনেস, তারপরে কিছু ক্ষেত্রে কনভালশন এবং কিছু ক্ষেত্রে কোমাতে অবধি পেশেন্ট চলে যায়, তো সেটা একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন। আর তারপরে যেটা হয় যে এই ভাইরাসটা যেহেতু ব্লাডের মাধ্যমে লিভারে যায়, অনেক ক্ষেত্রে জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আচ্ছা, বেশ। এবং এই ভাইরাসটা বডিতে যখন বডির ইমিউনিটি পাওয়ার ফুল গ্রো হয় এটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, বা যদি আপনি মেডিসিন নিয়ে ভাইরাসকে কন্ট্রোল করেন, এই ভাইরাসটা পালিয়ে গিয়ে বডির বিভিন্ন নার্ভ টিস্যুতে যে লুকিয়ে পড়ে এবং ইন ফিউচারে যদি কোনো কারণে একটু ইমিউনিটি পাওয়ার কমে যায় এই ভাইরাসটা বা রিঅ্যাক্টিভ হয়, সেইটাকে আমরা বলি হার্পিস জোস্টার। আচ্ছা। তো ওই হার্পিস জোস্টার এটা সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায়, তাদের কখনো চিকেন পক্স হয়েছিল তারপরে সেই ভাইরাসটা বডিতে ঢুকে যায়, ভাইরাস একবার বডিতে ঢুকে গেলে আর ওখান থেকে বেরোয় না, এবার বডির ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় সুযোগ বুঝে ওরা একদম। ভবিষ্যতে হার্পিস জোস্টার তৈরি করে। বেশ, মোটামুটি আজকে আমরা বুঝে গেলাম যে চিকেন পক্স কি কি কারণে হতে পারে এই বসন্ত রোগ, এবং তাতে যে মোটেই ভয় পাওয়ার কিছু নেই এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সবটাই কিন্তু ডক্টর আজকের অনুষ্ঠানে বলে দিলেন। আজকের মতো অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে, এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।